ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা। লকডাউনের বিকল্প আজকের শিরোনাম। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের কোভিড-19 জাতীয় পরামর্শ কমিটি পরামর্শ দিয়েছে সরকারকে যেন লকডাউনের মতো এরকম দীর্ঘমেয়াদী কোনো ব্যবস্থা না নিয়ে সেখানে লকডাউন তুলে দিয়ে খুব ভালো করে স্বাস্থ্যবিধি মানলে অন্তত লকডাউন আর দিতে নাও দেয়া লাগতে পারে, এরকম পরামর্শ দিয়েছেন। 10টি একেবারে কঠিন করে তারা শর্ত দিয়েছেন পরামর্শ দিতে গিয়ে। সে কারণেই আমাদের আজকের শিরোনাম, কারণ প্রতিদিনই আমরা এই সময়ে নানান আলোচনা শুনি, জীবন না জীবিকা, দোকান মানে আসলে ঈদের বাজার করব নাকি নিয়ম মানব ইত্যাদি নানা রকমের বিষয় নিয়ে ডিবেট হয়। সো এই ডিবেটের মধ্যে তারা এক ধরনের একটা স্বস্তির ছায়া কি ফেললেন। যারা শ্রমজীবী মানুষ তারা কি একটু আশ্বস্ত হবেন, নাকি আবারও শঙ্কা? ভারতের অবস্থাটা যদি আমরা দেখি যে একদিনে রেকর্ড পরিমাণ আক্রান্তের সংখ্যা পাওয়া গেছে আজকে। প্রতিদিনই আমরা এই একই খবর বলি, আজকে রেকর্ড কাল রেকর্ড, মানে আসলে আজকের খবর একদিনে 4 লক্ষ আক্রান্তের খবর পাওয়া গেছে ভারতে। মৃতের সংখ্যা তো ঘন্টায় ঘন্টায় বাড়ছে। সেরকম একটি অবস্থায় আমরা কতখানি কঠিন করে নিয়ম মানার জাতি, কতখানি কঠিন করে নিয়ম মানব, আর কিভাবে আসলে এরকম দ্বিতীয় ঢেউটা পার করব করোনার, সে সব আলোচনায় আমরা শুনবো। আলোচকদের কাছ থেকে পরিচয় করিয়ে দিচ্ছি যারা আছেন আমাদের সঙ্গে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান আমাদের সঙ্গে আছেন চিকিৎসা বিজ্ঞানী, শিক্ষাবিদ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার লিয়াকত আলী। আমরা কোভিড-19 জাতীয় পরামর্শ কমিটির সদস্য, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডক্টর ইকবাল আরসলান, তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। অর্থনীতিবিদ এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BITS এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজদিন আহমেদ আমাদের সঙ্গে আছেন। আমরা সাংবাদিক উদিসা ইসলামকে পেয়েছি, বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক। সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু দেখে নেই পরামর্শ কমিটি যে পরামর্শ দিয়েছেন তারই আলোকে সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু আজকে আমাদের এটিএন নিউজের জন্য যে প্যাকেজটি করেছেন, যে রিপোর্টটি করেছেন। মার্চের শুরু থেকেই দেশের করোনা পরিস্থিতির অবনতি। প্রতি সপ্তাহে এই সংখ্যাটা 1 থেকে 1,500 বাড়তে থাকে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায় দেশের সর্বোচ্চ শনাক্তের দিনটি ছিল গত 7 এপ্রিল। এই সংখ্যাটা 7,626। আর সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড 19 এপ্রিল, যেদিন 112 জনের মৃত্যুর খবর এসেছিল। যদিও মৃত্যুর হার এখনও তেমন না কমলেও শনাক্ত অনেকটা কমে এসেছে। প্রতি 100 জনের নমুনা পরীক্ষায় সর্বোচ্চ 23 জন শনাক্ত, সেটা 10-এ নেমে এসেছে। করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে এখন পর্যন্ত লকডাউন কিংবা কঠোর স্বাস্থ্যবিধি আরোপ সবচেয়ে কার্যকর। তবে লকডাউনের মতো একটি বিষয় দীর্ঘদিন চালিয়ে যাওয়া সম্ভব নয়। মানে যদি আমরা ব্লাইন্ডলি শুধু বলি যে লকডাউনে একমাত্র সমাধান, এটাই একমাত্র সমাধান, কোনোটাই কিন্তু ম্যাজিক বুলেট না। আমাদেরকে কম্বিনেশন অফ প্যাকেজ অনুসন্ধান করতে হবে এবং এটা নিয়ে বেঁচে থাকতে হবে। এর জন্য একটি কৌশল ঠিক করেছে করোনা ভাইরাস প্রতিরোধে জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটি। দীর্ঘমেয়াদী কৌশল হিসাবে সুপারিশগুলো হলো: ঘর থেকে বের হতে মাস্ক বাধ্যতামূলক, অফিসে উপস্থিতি হবে অর্ধেক, তবে 1/3 হলে ভালো হয়, গণপরিবহনের সক্ষমতার 50% যাত্রী বহন করতে হবে। এই নিয়ম চালু রাখতে হবে দীর্ঘদিনের জন্য। খাবার এবং মুদি দোকান, মার্কেট, শপিং মল দিনের লম্বা সময় খোলা রাখা, যাতে একবারে চাপ না পড়ে। জনসমাবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। মসজিদ, মন্দির এবং রাজনৈতিক কর্মসূচিতে ভিড় যাতে না হয় তা নিয়ন্ত্রণ করতে হবে। যারা দৈনিক মজুরির ভিত্তিতে জীবিকা নির্বাহ করে তাদের শারীরিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে কাজ চালিয়ে নিতে হবে। কারখানার প্রবেশমুখে শ্রমিকদের জন্য স্যানিটাইজেশন এবং মাস্ক পরা নিশ্চিত রাখা। যতদিন পর্যন্ত পরিস্থিতি উন্নতি না হয় ততদিন অনলাইন ব্যবস্থা চালু রেখে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিনোদন এবং পর্যটন কেন্দ্রগুলো সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। টেস্ট করার সুবিধা আরও বাড়ানোর পাশাপাশি আইসোলেশন, কন্ট্রাক্ট ট্রেসিং এবং বিদেশ থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা তাগিদ বিশেষজ্ঞদের। আমরা সবাই 100% আমাদের স্বাস্থ্য বিধি মেনে চলবো, 99% না।
100 ভাগ। তো সারা বছর যদি স্বাস্থ্যবিধি মেনে চলি, লকডাউন দেওয়ার কোনো প্রয়োজনই নাই। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, স্বাস্থ্যবিধির মধ্যে একটা ঢাকা। হচ্ছে মাস্ক। পরামর্শ কমিটি যে পরামর্শ দিয়েছেন সংক্ষেপে আমরা মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্ট থেকে জেনে নিলাম। আমি অধ্যাপক ডক্টর লিয়াকত আলীর কাছে আর একটু বিস্তারিত জানতে চাই, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সেটাকে আপনি এই রিপোর্টারের কাছেও খানিকটা বলেছেন যে আমরা আস্তে আস্তে লকডাউন থেকে একটু সরে আসতে পারি, কিন্তু সেটা কঠিনভাবে নিয়ম মেনে। আমাদের বাস্তবতা আমরা কতখানি কঠিনভাবে নিয়ম মানব, আর এইটাকে আসলে আস্তে আস্তে হার্ড ইমিউনিটির ইঙ্গিত দিচ্ছেন ডক্টর লিয়াকত আলী? আসলে আমি প্রথমে দ্বিমত করবো যে লকডাউন শব্দটা বাংলাদেশে যেভাবে প্রচলিত হয়েছে, আসলে কখনো কি লকডাউন হয়েছিল সেই অর্থে? কাজে সবসময় কঠোর বিধিনিষেধই ছিল। কারণ লকডাউন যদি সত্যিকার অর্থে হয় একটা দেশকে বা একটা অঞ্চলকে লক করে ফেলা, আমাদের যে শুরু থেকেই যে বর্ডারে যেভাবে আমরা লকডাউন করব ভেবেছিলাম শুরুতে, সেটা সক্ষম হয়নি। এখন যেটা করেছি হয়তো ভারতের সঙ্গে তুলনামূলকভাবে হয়তো একটু কঠোর আছে, কিন্তু কতদিন থাকবে জানি না, কারণ এত বর্ডার নিয়ন্ত্রণ করা সবসময় সম্ভব হবে কিনা। আবার অঞ্চলগুলো, শহরগুলোকে, কোনো শহরকে সেইভাবে লক করাটা সেটাও সম্ভব হয়নি। কাজে আমরা মনে করি যে সবসময় আসলে বিধিনিষেধের প্যাকেজই ছিল। বিধিনিষেধগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন হচ্ছে। তো আমরা মনে হয় যে যে কোনো ব্যবস্থাই নেই না কেন, আগেও বলেছি যে সারা বছরে, গত বছরে বিভিন্ন রিভিউ বেরিয়েছে। আমাদের এমন না যে প্রথম দিকে যেভাবে অন্ধকারে ছিলাম, এক বছরে বিভিন্ন রকম ইন্টারভেনশন প্যাকেজ, যেটাকে আমরা বলছি নন ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন, এনপিআই, ড্রাগ বা যেভাবে অক্সিজেন বা অন্যান্য ইন্টারভেনশনের বিপরীতে এনপিআই গুলো সম্পর্কে যা রিভিউ বেরিয়েছে, তাতে লকডাউন তখনই সফল হয়, পূর্ণাঙ্গ লকডাউন, যখন মানুষের নিরাপত্তা দেওয়া হয়। যারা ভুক্তভোগী তাদেরকে যদি সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে না আনা যায়, যদি জনগণের সম্পৃক্ততা নিশ্চিত না করা যায়, যদি ন্যায্যতা নিশ্চিত না করা যায়, তাহলে সেই লকডাউন কিন্তু আলটিমেটলি সফল হয় না। আর দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে, লকডাউন হচ্ছে একটা পাইপিং এর মতো, যাতে রোগীর প্রবাহ স্বাস্থ্য ব্যবস্থার উপরে, চিকিৎসা ব্যবস্থার উপরে প্রচন্ড চাপ না ফেলে, যেখানে সবকিছু ভেঙে চলে যায় চিকিৎসা ব্যবস্থা, সেই জন্য একটু ধীরে যাতে রোগীর প্রবাহ আসে। তো সেই জায়গাগুলোতে আমরা যদি প্রস্তুতি না নিই, তাহলেও কিন্তু লকডাউন সেভাবে সফল হবে না। এখন আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে, আমরা যখনই লকডাউন শব্দ দিয়ে প্রয়োগ করছি, তখন কি আমরা সেই প্রস্তুতিগুলো নিচ্ছি? আমরা জনসম্পৃক্ততা, যেটি প্রধানতম শর্ত, সে ব্যাপারে কতটুকু অগ্রগতি হয়েছে? ধরা যাক যে এই 14 দিনে বা 21 দিনে আমরা কি সত্যি সত্যি স্থানীয় কমিটিগুলো তৈরি করেছি? সেখানে আমাদের যে জনসম্পৃক্ততা বলতে জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, সমাজকর্মী, এনজিও কর্মী, ধর্মীয় নেতৃবৃন্দ, সবাইকে মিলে যে স্থানীয় যে ধরনের সামাজিক আন্দোলন গড়ে তোলা যায়, সেটা কি আমরা করেছি? আমরা সেখানে কি যে সামাজিক যে নিরাপত্তা বেষ্টনী, সেটা কতটুকু আমরা করেছি? আমরা যে স্বাস্থ্য ব্যবস্থায় কিছু কিছু হয়তো পদক্ষেপ বিচ্ছিন্নভাবে নিয়েছি, এটা ফায়ার ফাইটিং এর মতো, কিন্তু আমরা দীর্ঘমেয়াদী করি নাই। তাহলে মানুষের যে ধরনের পদক্ষেপগুলো করতে পারা যায়, সেগুলো যদি না করা হয়, তাহলে কিন্তু ওই কঠোর বিধিনিষেধ দিয়েও আমরা কিন্তু শেষ পর্যন্ত সফল হব না। তার চাইতে যে কঠোর বিধিনিষেধ যেগুলো বাস্তবায়ন যোগ্য, সেই বাস্তবায়ন যোগ্য বিধিনিষেধ গুলোকে প্যাকেজ হিসেবে যদি সত্যি সত্যি বাস্তবায়ন করা, মনিটর করা যায়, সেগুলো কিন্তু আসলে বেশি ফল দিবে বলে আমার মনে হয়। এইখানে যে 10টি দেওয়া হয়েছে, তার মধ্যে তাহলে আমরা কি বুঝবো যে আসলে যে 10টি শর্ত দেওয়া হয়েছে যে শব্দটার আলোকে লকডাউন, তাহলে তো আসলে লকডাউন নাই? মানে আপনার কথা যদি আমরা ঠিকঠাক করে বুঝে থাকি, আসলে হয়নি। যেটা হয়নি সেটা তুলে দেওয়ার জন্য 10টি শর্ত আসলে জাতীয় পরামর্শ কমিটি দিল, তাহলে কি উঠবে আসলে? না, আমি বলবো যে আগের বিধিনিষেধ গুলো কিছু পরিবর্তন করে, পরিমার্জন করে তারা নতুন কিছু বিধিনিষেধের যেটি সুপারিশ করেছেন, তার মধ্যে কিছু কিছু বাস্তবায়নযোগ্য, কিছু কিছু আছে অত্যন্ত ভেগ। যেমন যারা দিনমজুর খেটে খায়, তাদেরকে স্বাস্থ্যবিধি অনুসরণ করার জন্য নিশ্চিত করা, এইসবগুলো হচ্ছে সম্ভব না, কিন্তু কতগুলো প্রাতিষ্ঠানিক গুলো সম্ভব। যেমন ধরা যাক যে সমাবেশের উপর নিষেধাজ্ঞা, কিংবা বড় বড় অনুষ্ঠানের, বিশেষ করে ঘরোয়া অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা, যেগুলো ধরুন কমিউনিটি সেন্টার ভিত্তিক বা অন্যান্য, এগুলো নিষেধাজ্ঞা। যেগুলো মাস্ক বাইরে পরাটা সবসময় আউটডোরে নিশ্চিত করা হয়তো যাবে না, কিন্তু মানে সেই বিষয়ে চেষ্টা করা যায়। কিন্তু ইনডোরে প্রত্যেকটা সামাজিক সংগঠন বা অফিস বা
এলাকাতে যদি সামাজিক আন্দোলনের মাধ্যমে মাস্ক নিশ্চিত করা হয়, এটি খুব ভালো কাজ হবে এবং সেটা সম্ভব। আমাদের যে ধর্মীয় অনুষ্ঠানগুলোর উপর যেগুলো বলা হয়েছে সেই বিষয়গুলো কিন্তু সম্ভব। এখানে কতগুলো আছে সম্ভব, কতগুলো আছে কিছুটা মানে যেগুলোকে কোনোদিনই করা যাবে না। এই যে দিনমজুর শ্রমিকদের মধ্যে স্বাস্থ্যবিধি অনুসরণ করা, এগুলো বলা যাবে না। তবে ভেন্টিলেশনের কথা, এই জিনিসগুলো আরেকটু জোর দিয়ে বলা উচিত ছিল যে যেগুলো ইনডোর, যেগুলো বিপণিবিতান, যেখানে ভেন্টিলেশনের অভাব, শুধু সময় বর্ধিত করে লাভ হবে না সেখানে। এই যে কারণ আমরা জানি যে এটা বায়ুবাহিত যে বিষয়টি, এটি আগে থেকেই জানা, সেটি আরো জোরালো ভাবে এখন প্রমাণিত হয়েছে সাম্প্রতিক যে রিভিউতে। আমরা এখন সেই জায়গাতে, যেমন বাসের কথা, গণপরিবহনও যদি চালু হয়, সেখানে খুব সুন্দরভাবে বলা যায় যে যেগুলো এয়ারকুল্ড, যেখানে শুধুমাত্র অর্ধেক করলে হবে না, যেখানে বদ্ধ আবহাওয়া থাকবে সেই জায়গাগুলোতে ভেন্টিলেশন, তাহলে চালু বাসে যেখানে জানালা বেশি থাকবে সেখানে কিন্তু ঝুঁকি কমে যাবে। এখন আসলে শুধু লকডাউন না, ঝুঁকি স্কোরিং এবং ঝুঁকির সঙ্গে ইন্টারভেনশনের স্কোরিং, এটা খুব গুরুত্বপূর্ণ। আমি একটু উদিসার কাছে যাই, সাংবাদিক, আমাদের প্রতিদিনই খবর দিতে গিয়ে নানা রকমের অভিজ্ঞতা, ঝুঁকির কথা যেটা বললেন, সেখানে এই যে যেসব জায়গায় বন্ধ আবদ্ধ যে অবস্থা, সেখানে আরেকটু কড়াকড়ি করার কথা ইঙ্গিত দিয়েছেন ডক্টর লিয়াকত আলী। তাহলে তো বুঝবো যে যে শপিং মলগুলো আমরা ঈদের বাজার করার জন্য খুলে দিলাম, সেগুলো তো সবচেয়ে ঝুঁকির স্পট। বরং কারণ বাজার অনেক সেফ, সেখানে দিনমজুরা কখনোই পড়েন না, যাতে পড়েন সেটা সেই ব্যাপারে একটু কড়াকড়ি করা যেতে পারে, কিন্তু তাদের জন্য অপেক্ষাকৃত কম ঝুঁকি। কারণ বাজারের মাত্র 300 গজ দূরে রাস্তার ওপারে যেই শপিং মলটি আছে, সেখানে আমরা কি চিত্র দেখছি আর কি কি ছবি আমাদের জন্য আমাদের সহকর্মীরা তুলে আনছেন, আর এটা নিয়ম মানার নাকি নিয়ম ভাঙার? এতক্ষণ আমার লিয়াকত আলী সাহেবের কথা শুনতে যেহেতু মনে হচ্ছিল যে কোনো নিয়মই নাই আসলে, ফলে কোন নিয়ম মানবে আর কোন নিয়ম মানবে না সেই দোদুল্যমানতা শুরু থেকে ছিল। এখন যেটা বলা হচ্ছে যে 10টা সুপারিশ, একটিও নতুন না, এর সবগুলোই নানান পর্যায়ে নানান নামে আমাদের সামনে হাজির। লকডাউন বলে কিছু নেই, কিন্তু আমরা জনপ্রতিনিধির মুখ থেকেই শুনেছি যে লকডাউনে যাচ্ছি। তাহলে পারে আছে আবার নাই, জনগণ কোনটা মানবে? আবার কঠোর বিধিনিষেধ বলে যা বলা হয়েছিল, যেগুলো কিনা মানতে বাধ্য করা হলো না, সেটি আবার কঠোর সুপারিশ হিসেবে আসছে। আমাদের এখনকার যে পরিস্থিতি, কেউ কিচ্ছু মানছে না, কোনো স্বাস্থ্যবিধি মানছে না, কোনো মনিটরিং নাই। তাহলে আগামী যে 10টা সুপারিশ, এখানে হঠাৎ করে আমরা মানতে শুরু করে দেবো, এমন কি ম্যাজিক আছে? ফলে ওই জায়গাতে প্রশ্নগুলো এখন করা দরকার। কেননা গত 10 দিন এই কঠোর, যেটুকু কঠোর, কোট আনকোট কঠোর ছিল, তাতে কিন্তু কিছুটা নিয়ন্ত্রণ করা গেছে বলে জনস্বাস্থ্যবিদরাই বলছেন। তাহলে এখন যদি আবার ধীরে ধীরে সবগুলো খুলে দেওয়া হয়, তাহলে এবং আমরা যেহেতু মাস্কটাও নিশ্চিত করতে পারিনি, তাহলে আগামীতে আমরা কোন জায়গায় গিয়ে দাঁড়াবো? কারণ আমরা দেখছি যে ঈদের শপিং এ মানুষজন ভিড় করছে শপিং মলে। একটু আগে বললেন যে শপিং মল গুলো যেগুলো বদ্ধ জায়গা, সেগুলো নিয়ন্ত্রণের ব্যাপার আছে। এতদিন কেন তাহলে হলো না? খুললাম যখন, তখন কোনো মনিটরিং নেই। আমরা একটার পর একটা রিপোর্ট করছি, গণমাধ্যমের কাজ যেটা সেই জায়গা থেকে, কিন্তু খুবই হতাশাজনক। কোন রকমের কোনো মনিটরিং টিম আমরা কোথাও দেখিনি। আমার প্রশ্ন হচ্ছে, এই যারা হচ্ছেন টেকনিক্যাল কমিটির আছেন, তারা কি ম্যাজিকটা করবেন যে এই 10টি নিয়ম আমরা কালকে থেকে মানতে শুরু করব? এবং বারবার যে সামাজিক আন্দোলনের মাধ্যমে কমিটি করার কথা বলা হচ্ছে, দেশে কোথাও কোনো অঞ্চলে কোনো সামাজিক আন্দোলন নাই, হুট করে শুধু করোনা মোকাবেলা করার জন্য আপনি কমিটি করতে পারবেন এবং সেই কমিটি আসলে কাজ করবে, সেটিও নিশ্চিত করা খুব কঠিন। ফলে আমার মনে হচ্ছে কোথাও যেন বাস্তব সম্মত জায়গায় আমরা তাকাতে ভুল করেছি। আমাদের মনে হচ্ছে যে টেকনিক্যাল কমিটি যদি আরেকটু বাস্তবসম্মত হয়ে ভাবতেন, তাহলে হয়তো অন্য সমাধান বের হতো। এই গত 1 বছর আগের সমাধানগুলোই 10টি সুপারিশ হিসেবে আমাদের সামনে আসতো না। আচ্ছা, উদিশার প্রশ্ন ধরেই আমি ডক্টর নাজনীন আহমেদের কাছে যাই। এই টেকনিক্যাল কমিটি হুট করেই এরকম 10টি শর্ত দিয়ে দিয়েছেন এবং সেটা লকডাউনের বিকল্প হতে পারে। যেখানে লকডাউনই নেই, সেখানে লকডাউনের বিকল্প 10টি
শর্ত, কঠোর শর্ত, সত্যি সত্যি শর্ত, আল্লাহর কসম শর্ত, নানান রকমের নাম বিশেষণ দিয়ে কিন্তু করা যেতেই পারে। সেখানে আবার ওনাদের কিছু এক্সকিউজ থাকে, এই কমিটির কিছু এক্সকিউজ থাকে, যেখানে অর্থনীতিবিদদের আসলে কোট করা হয়, যারা বলছেন জীবন না জীবিকা, খেটে খাওয়া মানুষ খুব অসুবিধায় পড়ছে, বাংলাদেশের অর্থনীতি কোথাও কোথাও স্থবির হয়ে যাচ্ছে। ডক্টর নাজনীন, আপনি কি আমাদের এই ঈদের বাজার সদাই এগুলো দেখে, অথবা যে লকডাউনের নামে যেই ডাউনই হোক না কেন, দেখে কি আপনার খুব বেশি চিন্তিত আমাদের অর্থনীতি অচল হয়ে যাওয়ার নিয়ে? অর্থনীতি নিয়ে চিন্তিত এবং আমি মনে করি আজকে উদিসা যেভাবে বলেছেন বা আপনাদের আলোচনা যেটা এসছে, সবগুলো মিলিয়ে যদি দেখি তাহলে কথা হচ্ছে বিকল্প কি, বাস্তবতা এবং করণীয়। আমরা লকডাউনও আমাদের বাস্তবতা না, কারণ লকডাউন এক হচ্ছে আমরা এনফোর্স করতে পারি না, আমরা নিজেরাই বলছি এটা আসলে লকডাউন ছিল কিনা। ধরেন যদি এনফোর্সও করতাম, খুব কঠোর লকডাউন একেবারে আপনি যেরকম বলছেন সেরকম, কিন্তু সেটা আমরা কতদিন করতে পারবো? আমার অর্থনীতির জায়গায় যদি দেখি, আমার তো স্বাভাবিক অবস্থাতে, সাধারণ অবস্থাতে আমার 11 ভাগ মানুষ হচ্ছে দারিদ্র্য সীমার নিচে বাস, একেবারে কঠোর যেটা দারিদ্র্য সীমা সেখানে থাকে, অর্থাৎ তারা হার্ডকোর পুয়ার, এবং তার মধ্যে আবার 20 ভাগ হচ্ছে দারিদ্র্য সীমার নিচে বাস করছে। তো তাহলে যে দেশে প্রায় 4 কোটি মানুষ স্বাভাবিক অবস্থাতেই দরিদ্র, সেখানে আমরা কতদিন লকডাউন দিয়ে রাখবো, যদি ধরেন হাইপোথেটিক্যালি যে কঠোর লকডাউন। তো এখন আমরা, আপনি প্রশ্ন করেছিলেন যে লকডাউনই নাই সেটার বিকল্প কি? আসলে লকডাউনের নাই বলেই আসলে আমরা অল্টারনেটিভ খুঁজছি। ইটস নট, এটা একটা টার্মিনোলজি ইউজ করা হচ্ছে যে লকডাউনের বদলে এটা করব। আমি খুব স্পষ্টভাবে বলতে চাই যে এই 10টা পরামর্শ নিয়ে আমাদের আরো এটাকে ফাইন টিউন কিভাবে ইমপ্লিমেন্ট করব সেটা থাকা যেতে পারে, কিন্তু আমি এটাকে মনে করি একটা সাধুবাদ জানাই এই কারণে যে আমাদের এটা স্পষ্ট যে দীর্ঘমেয়াদে বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতায় লকডাউন আমরা চালিয়ে যেতে পারবো না। পারলে খুব ভালো হতো, দ্যাট ওয়াজ দ্য বেস্ট সলিউশন, যদি 3 মাস একেবারে লকডাউন দিয়ে সাধারণ মানুষকে হেল্প করতে পারতাম। কিন্তু এটা শুধু গরিবকে খাওয়ানো না, এই যে ছোট ছোট ব্যবসায়ীরা আছে, ফুটপাতের ব্যবসায়ী আছেন, এই দোকানগুলোতে যারা কর্মচারী হিসেবে আছেন, একটা ফার্নিচারের দোকানে যিনি ভ্যান গাড়িতে মালটা তুলে দেন, এই মানুষগুলো কোথায় যাবে? এবং এই কারণে যে প্রচুর মানুষ যারা চাকরি হারাচ্ছেন, নিম্ন মধ্যবিত্ত, তারা কোথায় যাবে? সেই বাস্তবতায় আমাদেরকে অল্টারনেটিভ খুঁজতে হবে। এখন অল্টারনেটিভ উদিশা বলছেন যে অন্য কিছু হতে পারতো, এখন আমি জানি না আর অন্য কিছু, যতদিন আমি ভ্যাকসিনেশন অন্তত 10% জনগণ না হয়, আমি ডাক্তার না, কিন্তু যেটা বুঝেছি যে অন্তত 10 ভাগ মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনলে আমরা কিছুটা স্বস্তি পাবো। সেই পর্যন্ত আমাদের বাস্তবতা হচ্ছে করোনার সাথে আমার থাকতে হবে। তো সেই বাস্তবতা যদি আগামী 1 বছর যদি লাগে আমার ভ্যাকসিনেশনের জন্য, তাহলে কি আমি 1 বছর লকডাউন দিয়ে রাখতে পারবো না? সেই প্রেক্ষিতেই বিকল্প খোঁজা। এখন সেখানে এই শর্তগুলা বললে খালি হবে না, যেটা আপনি বলছিলেন যে এটাও তো আমরা শুনি না, এই জায়গায় কঠোরতা আসলেই মানাটা বাধ্য করতে হবে। কারণ এবং সেখানে দেখেন বিজিএমইএ যখন আবেদন করলো যে তারা ফ্যাক্টরি খোলা রাখতে চায়, তখন কিন্তু তারা ওই যে বলে যে কসম কিরাকে মানে খেয়ে বলার মতো যে আমরা স্বাস্থ্যবিধি কিন্তু মানবো, আমরা শ্রমিকদেরকে লক্ষ্য রাখবো, এবং সেইটা করার সত্ত্বেই কিন্তু তাদেরকে ওপেন রাখার অনুমতি দেওয়া হয়েছে। এবং এই যে নিজেদের থেকে বলা যে আমরা টেক কেয়ার করব, আমি মনে করি এটা ম্যাজিক না হলেও এটা একটা থ্রেট অফ লকডাউন ক্যান ওয়ার্ক। যে যদি না মানে তাহলে সরকারের কোনো উপায় থাকবে না, যদি আবার মৃত্যু বাড়তে থাকে তাহলে আবার লকডাউনে চলে যাবে। সো দ্যাট থ্রেট মে ওয়ার্ক। আমার সেই কারণেই, এবং এইখানে একটু আগে বলা হচ্ছিল যে একটা ঝুঁকি কোথায় বেশি এবং সেটার মনিটরিং, সেই জায়গা থেকে ঢাকা চিটাগং যেহেতু ঝুঁকিপূর্ণ, সেইখানকে ঘিরে আমার ইমপ্লিমেন্টেশনটা সক্ষম হতে হবে। ডক্টর নাজনীন, আমরা যে আলোচনার যে জায়গায় এখন দাঁড়ালাম, আসলে তো ডক্টর লিয়াকত আলী পরিষ্কার করেই বলেছেন, লকডাউন বলতে যা সেটা তো আমরা কখনোই আমরা দেখিনি, আমাদের অভিজ্ঞতাই হয়নি, বাংলাদেশে সেটা সম্ভব হয়নি, অথবা সম্ভব করার জন্য চেষ্টাও করা হয়নি। এখন লকডাউনের নামে যা আছে সেটা একরকম আছে, সেটাকে আরেকটু ভালোভাবে যাতে মানা হয় সেটার জন্য কি এই 10টি প্রস্তাব, 10টি কঠিন শর্ত বা একই জিনিস আরও বারবার করে চর্চা করা? অধ্যাপক ডক্টর ইকবাল আরসালান আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তার কাছে আসবো। তার আগে আমি ডক্টর মোহাম্মদ সাইদুর রহমানের কাছে যেতে চাই। এটা তো আসলে যারা আপনাদের মতো চিকিৎসকেরা যারা কড়াকড়ি করে অন্তত নিয়মটা 7 দিন বা 14 দিন মেনে
তারপর আবার আমরা মোটামুটি স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক জীবনে যাওয়ার পক্ষের ক্যাম্পেইনার যদি বলি, তাহলে ডক্টর সাইদুর রহমান একজন। সেখানে আমরা কি আগে কোথাও একটু কম্প্রোমাইজ করে ফেলতে যাচ্ছি? জাতীয় পরামর্শ কমিটির কাছে কি এমন কি কোনো চাপ আছে যে আমাদের আগেই নিয়মের নামে আমাদের ওখান থেকে নিয়ম না মানার থেকে সরে আসতে হবে? ধন্যবাদ মনীষা আপনাকে। এটা ঠিক যে আসলে সবাই আলোচনায় যেটা আসছে, আমি প্রথমে বুঝতে বলবো যে আসলে সবাই নিশ্চয়ই, বাংলাদেশ পৃথিবীর বাইরের কোনো দেশ না। কোভিড এর ভাইরাসটা পৃথিবীতে ইউনিক। এই ভাইরাসটি এটা যতই মিউটেশন করুক, এই ভাইরাসের একটি সাধারণ বৈশিষ্ট্য আছে আর কিছু মিউটেন্ট বৈশিষ্ট্য আছে। বিজ্ঞানের যে অগ্রগতি হয়েছে সেটা অনুযায়ী এটাকে হ্যান্ডেল করার কতগুলো স্বীকৃত পদ্ধতি আছে। সেই পদ্ধতির ইন্টার কান্ট্রি ভ্যারিয়েশন আছে, ইন্টার স্পেস ভ্যারিয়েশন আছে, উইদিন কান্ট্রি ভ্যারিয়েশন। এখন আমরা বোঝার চেষ্টা করি, যদি আজকে দেখি আমরা মৃত্যু হার কমছে, আপনারা খেয়াল করবেন, ধরলাম লিয়াকত স্যারের কথা মতো কোনো লকডাউন হয়নি, কিছু বিধিনিষেধকে একটু কঠোরভাবে প্রয়োগ করা হয়েছিল, তাও সেগুলো মিল কারখানা, ব্যাংক এবং অফিস আদালতে ভালোভাবে হয়নি, এমনকি at some point of time শপিং মলগুলোতেও না। তারপরে যদি আমরা অনেক কম পরীক্ষা হয়েছে, রেজাল্ট একেবারে বাংলাদেশে হওয়া উচিত 1.5 লাখ, সেখানে হয়েছে 2500, সব ভুলভাল যদি ধরি, তারপরও কি আমরা হাসপাতালে যারা কাজ করছে তাদের কথা অনুযায়ী হাসপাতালে তো রোগীর চাপ কমেছে, এটা নিয়ে কোনো রকম সন্দেহ নাই। আজকে বেড অ্যাভেইলেবল, এটা হচ্ছে রিয়ালিটি। আমি বলছি যে আমাদের অজস্র ভুলের পরে, অনেক দুর্বলতার পরেও একটা অগ্রগতি হয়েছিল, যেটা আসলে পৃথিবীর স্বীকৃত বিজ্ঞানকে প্রতিফলন ঘটিয়েছিল। আমি এই জায়গাটাতে জোর রাখতে চাই যে আসলে কোন বিজ্ঞানের প্রেক্ষিতে এই অর্জনের এই মাত্রায় এসে, কোথায় বলা হয়েছে যে 10% থাকা অবস্থায় লকডাউন শিফটিং করা, শিফটিং এর পৃথিবী জোড়া লকডাউন ইম্পোজ হয়েছিল প্রায় 150 দেশে, আজকে 100 দেশে মানুষ মারা যায়নি। এই দেশগুলোর মধ্যে বেশ কিছু দেশে লকডাউন শিফটিং হয়েছে। লকডাউন দেওয়ার পরে শিফটিং এর একটা সায়েন্স আছে, সেখানে বলা হয় কোন সময় শিফটিং হবে, এবং সেটাও ওভারঅল ডিরেক্টলি হবে, পুরোটা তা না। সো এই জায়গাগুলো তো সেই বিজ্ঞানটা মানতে বলি আমরা, তো কোনোভাবেই এইখানে জীবনের সঙ্গে জীবিকার প্রশ্ন সামনে আনলে যে কোনো মানুষ জীবনকে উপরে দিতে হবে। অর্থনীতিবিদ ডক্টর নাজনীন আহমেদ যেভাবে বলছিলেন, অবশ্যই এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু আমি জানতে চাই বা ভাবতে চাই, বুঝতে চাই যে আসলে অবশ্যই পদ্মা ব্রিজ অথবা অবশ্যই রূপগঞ্জের পাওয়ার প্ল্যান্ট এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু 1000 কোটি লক্ষ কোটি টাকা জীবনের জন্য কি গুরুত্বপূর্ণ নয় নাকি? আমি ভাবতে চাই যে আসলে প্রতিদিন যে মানুষগুলো মারা যাচ্ছেন, প্রতিদিন এখন 50, 60, 70 জন মারা যাচ্ছেন, একসময় তার চেয়ে বেশি। দেশে লক্ষ লক্ষ পরিবার, আসলে হিসাবে দেখাচ্ছে 1 লক্ষ, বেসিক্যালি কয়েক লক্ষ কোভিড আক্রান্ত রোগী এখন পাশে অবস্থান করছে। এটার যে মানসিক চাপ, এটার কিন্তু আপনারা আরো এক্সপার্ট, আপনারা জানেন যে এগুলো কোয়ালিটি অফ লাইফের একটা ক্যালকুলেশন আছে, সে অনুযায়ী যে অঙ্ক যদি করি আমরা, এই কোভিড এর যে সামগ্রিক রোগীদের উপর, রোগীর পরিবারের উপর এবং সমগ্র মানুষের মনোজগতের উপর যে প্রভাব পড়ছে নিয়মিত, সেটার যে আর্থিক মূল্য আমরা পরিমাপ করি, আর আমরা যদি ভাবি যে জিডিপির লস, আমরা যদি সোজা করে ভাবি, আপনারা এগুলো এক্সপার্ট, তারপর আমরা বলবো যে এই জিডিপির লসের সঙ্গে মানুষের কোয়ালিটি অফ লাইফকে এক্সচেঞ্জ করবো, বার্টার করবো, ট্রেড অফ করবো, এই ট্রেড অফটা তো অবশ্যই খুবই ওয়াইজ ক্যালকুলেশনের মধ্যে হইতে হবে। এবং স্টেটের তো আসলে রাষ্ট্রের মানুষের নাগরিকদের প্রতি তার কল্যাণের ধারণাটা অগ্রাধিকার পাচ্ছে, এটা তো দৃশ্যমান হইতে হবে। এই যে আজকে 10 দফা আপনারা যে বলছেন, কেন একটিও নতুন কথা না, 1 বছর যাবত আমরা শুধু সাধারণ কয়েকটা কথা শিখাতে পারিনি, এটা ইন্ডিকেট করে যে আমরা এটা মূল বিজ্ঞান। যেমন আজকে যে এই আমি সোজা করে বলি, ঢাকায় একটি বিলবোর্ড আছে এখনো মাস্কের পক্ষে, একটি বিলবোর্ড আছে ভ্যাকসিনের পক্ষে, পোর্টসেলিনের পক্ষে কত হাজার বিলবোর্ড ছিল সারা দেশে, জেলা শহর উপজেলা শহরে কন্ট্রাসেপটিভের কতগুলো বিলবোর্ড থাকতো। আমরা যদি সাধারণ কমিউনিকেশন সায়েন্স ব্যবহার করবো না, আমরা ভ্যাকসিনের সায়েন্স ব্যবহার করবো না, আমরা পাবলিক হেলথের সায়েন্স ব্যবহার করবো না, এবং আমরা কতগুলো জার্গন দিয়ে কতগুলো সাধারণ জীবন রক্ষা করতে হবে, জীবিকা এই উন্নয়নকামী এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে, এরকম সাধারণ জার্গন দিয়ে যদি আসলে বিজ্ঞানের মৌলিক সূত্রগুলোকে ভাঙি, এবং পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলছি, যেমন গত 4-5 দিন আগে মঙ্গল গ্রহে হেলিকপ্টার উঠানো হলো, এই মঙ্গল গ্রহে হেলিকপ্টার উঠানো কি গুরুত্বপূর্ণ, নাকি পৃথিবীর সকল 700 কোটি মানুষের জন্য ভ্যাকসিন পাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল? এই যে বিজ্ঞানের অগ্রাধিকার যে আপনারা অন্যদিকে সরিয়ে দিল, সকল রকম অর্থনৈতিক প্রবৃদ্ধি যে অন্যদিকে চলে গেল, এটাকে ফেরানোর এটাই তো মহা সুযোগ। এই মহামারী আমাদেরকে নিজেদের দিকে ফিরে তাকানোর সুযোগ দিল, কিন্তু আমাদের মতো দেশগুলো যাদের আসলে এই ফিরে তাকানোর কথাতে সবচেয়ে স্পষ্ট উচ্চারণ করা দরকার,
আমরাই দেখছি যে আমরা পশ্চিমাদের ওই মঙ্গল গ্রহের হেলিকপ্টারের উন্নয়নের ধারণা এবং বিজ্ঞানের অগ্রগতির ধারণা দিয়ে প্রভাবিত হলাম। এবং আজকে যে 10 দফা সিদ্ধান্ত বলা হয়েছে এটি একদম প্রথমত প্রাইমারিলি ডিফেক্টিভ এই কারণে যেটি আজকে বলার সময় হয় নাই। ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান, আপনার জি আপনার এই স্টেটমেন্টের পাল্টা মানে হয়তো এই পরামর্শক কমিটির যিনি আছেন, প্রতিনিধি যিনি আমাদের সঙ্গে আছেন, তিনি এটাকে কাউন্টার করবেন। আমি সেই সুযোগটা ওনাকে দিতে চাই। আমরা একটা বিরতিতে যাই, বিরতির পরে আমরা ডক্টর ইকবাল আরসলানের কাছে আসবো। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা, লকডাউনের বিকল্প আমাদের আজকের শিরোনাম। বিরতিতে যাবার আগে অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান যেভাবে বলছিলেন যে লকডাউনের শিফটিং এর টাইম আছে, বিশ্বব্যাপী যারা এই লকডাউনটা চর্চা করেছে তাদের একটা নির্দিষ্ট বিজ্ঞান মেনেই এটাকে শিফটিংয়ে গেছে। আমরা কি একটু তড়িঘড়ি করলাম কিনা? আর ডক্টর লিয়াকত আলীর কথা যদি আমরা মানি তাহলে তো সেই অর্থে লকডাউনও আমরা পালনই করি নাই, শুধুমাত্র পরিবহন বন্ধ, কিছুটা কয়েকদিন মার্কেট বন্ধ ছিল, সেটাও চাপের মুখে খুলে দিতে হয়েছে। আর হঠাৎ করে এরকম 10টি পরামর্শের জন্য কি কোনো জায়গা থেকে কোনো শোরগোল ছিল, নাকি এমনিতেই আপনারা পরামর্শটা দিলেন সামনে ঈদ পর্ব, সেই কারণে? ডক্টর ইকবাল আরসলান। ধন্যবাদ। আমি একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে যে আমাদের যে পরামর্শ কমিটি সেই পরামর্শ কমিটি আপনার পরামর্শটা দেয়নি। তো আমাদের যারা পাবলিক হেলথ এক্সপার্ট, যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে, তারা এই আপনার যে 10টা যে আপনার উপদেশ বা পরামর্শ তারা দিয়েছেন, তো এটা সরাসরি যে পরামর্শ কমিটির পক্ষ থেকে না। তারপরেও আমি দায়িত্ব নিয়েই কথা বলতে চাই যে আলোচনা যেটা হয়েছে এতক্ষণ আমি সেখানে ছিলাম না, তবে আমি বুঝতে পারছি যে আমার যে মানে অনুস্প্রতিম যে সাইদুর রহমান খসরুর যে আলোচনা থেকে যে আপনার কতগুলো বিজ্ঞান ভিত্তিক যে পদ্ধতি আছে, যেমন ধরেন যে সংক্রমণ প্রতিরোধেরও যেমন আপনার বিজ্ঞান ভিত্তিক আছে, আবার যে আপনার যে আমাদের ডক্টর নাজরিন যে কথাগুলো মনে হয় বলেছেন আগে, আমি বুঝতে পেরেছি যে আলোচনা থেকে খসরুর, সেটা হচ্ছে যে আপনার এই যে জীবন এবং জীবিকার মধ্যে যে সমন্বয়, সেটারও কিন্তু এই অতিমারিতে একটা বিজ্ঞান ভিত্তিক যে এর মধ্যে যে সমন্বয়ের বিষয়টাও কিন্তু আছে। এখন বিষয়টা হচ্ছে যে জীবন এবং জীবিকা যে দুটোই হচ্ছে যে জরুরি। কারণ আমি জীবিকা দিয়ে কি হবে যদি আমার জীবন না বাঁচে, আর আমার যদি জীবিকা না থাকে তাহলে আমার জীবন বাঁচবে কি করে? এখন আমাদের দেশের যে আর্থসামাজিক অবস্থা বলেন, প্রিয় যে ব্যবস্থাপনা বলেন, বা আমাদের যে ব্যবস্থাপনাগুলো এতদিনে তৈরি হয়েছে তার পূর্ণাঙ্গতা প্রাপ্তির যে বিষয়গুলো বলেন, এগুলো আমরা অনেক সময় যে পরিষ্কারভাবে স্বচ্ছভাবে গণমাধ্যমে আমরা জানলেও বুঝলেও আসলে অনেক সময় অনেকেই কথা বলি না। এখানে হচ্ছে যে আমাদের এই যে যারা যে অপ্রাতিষ্ঠানিক যে যারা কর্ম করে খান, যে সমস্ত লোকেরা যারা দিন আনেন দিন খান, তাদের যে সহযোগিতা বা সাহায্যের জায়গাটা, সে জায়গাটা যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে আমরা কোন অধিকারে তাদেরকে আপনার যে তাদের জীবনের জন্য যে জীবিকাটা বন্ধ করে দিব? তো আসলে অনেকগুলো কমপ্লেক্স যে বিষয় আছে, এবং যে কথাটা আমি আপনার প্রত্যেকটি গণমাধ্যমে যে আগেও বলেছি, প্রথম অতিমারির পর যখন এই মাঝখানে এই দ্বিতীয় অতিমারি আসার আগে
যে আমি বলেছিলাম ঢেউ আসার আগে যে আগের মতো যদি লকডাউন আবারও সরকার দেয় তাহলে এবার কিন্তু টোটালি যেটা বলে আমি যা বুঝতে পেরেছি যে আসলে যে ফেইলিওরের কারণটা হচ্ছে যে আমরা যে লকডাউনটা দিয়েছি সেটা কিন্তু বিজ্ঞান ভিত্তিক লকডাউন দিতে পারিনি। আসলে লকডাউন বলে কোনো শব্দ এই যে আপনার পাবলিক হেলথে নেই। আসলে বিষয়টা হচ্ছে কিছু বিধিনিষেধ এবং এই বিধিনিষেধের মধ্যে চলাচল একটা বিধিনিষেধের মধ্যে পড়ে। যেমন আমরা চলাচলে আপনার এখন ভারতের সাথে আমাদের চলাচল বন্ধ করেছি বিধিনিষেধ, ঠিক এরকমই যে সমস্ত জায়গায় অনেক বেশি যে সংক্রমণের হার সেই সমস্ত জায়গাগুলোতে ডক্টর ইকবাল আরসলান, আমি বুঝতে পারলাম যে আমরা আসলে লকডাউনে ছিলাম না, কখনোই লকডাউন আমাদের হয় না, আমরা বিধিনিষেধের মধ্যে ছিলাম। বিধিনিষেধের উপরে আবার 10টা আরো বিধিনিষেধের কথা বললেন আপনি। প্রথমে আসলে ডিজোন করলেন যে যারা যেই বিশেষজ্ঞদের শিরোনাম আমরা বললাম সেই বিশেষজ্ঞদের মধ্যে না, আপনারা কোভিড জাতীয় পরামর্শ কমিটি, সেখানে আপনাদের হয়তো অন্য মতামত। আপনাদের পরামর্শটা কি আসলে? আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে অবশ্যই যে আপনার যে কোনো অতিমারিতে আপনার এইরকম বিধিনিষেধ সমূহ যে উদ্যোগ করবারও একটা বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি থাকে। যে প্রশ্নটা আপনি করেছেন আমার কাছে, যদি আপনি আমার কাছে ব্যক্তিগত মতামতের কথা বলেন তাহলে আমি বলবো যে, এবং এটা কিন্তু আমরা যখন আমাদের যে মিটিং এ আলোচনা করেছিলাম তখন কিন্তু আমি শুধু একটু ওই জায়গাটা শুনতে চাই। বিজ্ঞানসম্মতর কথাই তো বারবার বলছেন, আপনি কি মনে করেন বিজ্ঞানসম্মতভাবে এই বিধি আরো কড়াকড়ি মানার দিকেই যদি যে থাকেন এই পরামর্শ কমিটি বা বিশেষজ্ঞরা যেটা বলেছে সেটাও কি বিজ্ঞানসম্মতভাবে হচ্ছে? টাইমিংটার কথা আমি আপনাকে জানতে চেয়েছি। না, হ্যাঁ, আমি সেটাই আমি বলতে যাচ্ছি। সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে এখন যদি আমরা এগুলো দেই তাহলে এটা প্রিম্যাচিউর হবে, আমরা এটা দেবার পক্ষে, কিন্তু আরেকটু পরে দেবার পক্ষে ছিলাম। কিন্তু সামহাউ রেদার যে এই মানে আপনার যে অফিসিয়াল যে মিটিং, এই মিটিং এ কিন্তু এই ধরনের যে একটা ইয়ে ছিল যে আপনার যে কমিটি আছে, এক্সপার্ট কমিটি, যেটা সাব কমিটি আছে, তারা এটা তৈরি করবে এবং তারা এটা দিবে। কিন্তু এটা কিন্তু দেওয়ার কথা ছিল আরেকটু পরে। কিন্তু আমি মনে করি যে এটার প্রয়োজনীয়তা আছে এবং সেই প্রয়োজনীয়তা আরেকটু পরে দেওয়ার কথা ছিল, এত এগিয়ে গেল, টাইম এগিয়ে গেল কেন? জীবন জীবিকা কি বড় বিষয় নাকি শপিং সেন্টার, ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য ইত্যাদি সেগুলো বড় ইস্যু? এটা হচ্ছে যে আপনার আমি বলেছি যে একটা কমপ্লেক্স ইস্যু। কমপ্লেক্স ইস্যুটা কিরকম, যে আপনার এই সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে আপনি কোনো সাহায্য দিতে পারছেন না, আপনি তাদের কোনো খাবারের ব্যবস্থা করতে পারছেন না। আপনার কি মনে আছে যে প্রথম অতিমারির সময় যে বহু এইসব ক্ষুদ্র ব্যবসায়ীরা ঢাকা ছেড়ে দেশে চলে গেছে, তারা বাড়িঘর ছেড়ে দিয়েছে, ভাড়া বাড়ি ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে তারা গ্রামের বাড়িতে চলে গেছে। এখন আপনি কি বোঝাতে চাইছেন যে ক্ষুদ্র ব্যবসায়ীদের চাপে আসলে অসময়ে ওই শিফটিং এর টাইমটাকে, অসময়টাকে সময় করা হচ্ছে এখন? না 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 না, আমি চাপের কথা বলবো না। আচ্ছা, আপনার হচ্ছে যে সরকার হয়তো এটা বিবেচনা করেছেন যে চাপ যে সরকারকে দেওয়া হয়েছে, আমি মানলাম সরকার বিবেচনা করেছে, সেটা মানবিক কারণে বিবেচনা করুক না কেন, বিজ্ঞানসম্মত টাইমিংটা হয়নি। আপনারাও পরামর্শ কমিটিতে যে পরামর্শ দিয়েছেন সেটা প্রিম্যাচিউর বলেছেন। এই প্রিম্যাচিউর নিয়ম মানা বা আমরা লকডাউনের তথাকথিত লকডাউনের শিফটিং এর কথাই যদি বলি, যোগ করবেন উদিসা, আমাদের এই যে কারণেই হোক না কেন সময়ের আগে সেই নিয়ম মানার দিকে আবার 10টা পরামর্শ দেয়া হলো। আদৌ আমরা কোনোদিন কখনো নিয়ম মেনেছি কিনা সেটাও একটা বড় প্রশ্ন থাকে। অসময়ে কিন্তু অসময়টাকে সময় করে ফেললাম, এইটার মূল্য আমরা কিভাবে গুনব যারা প্রতিদিন আসলে হাসপাতালের দৃশ্য দেখি? উদিসা।
না সেই ওইটাই বলছিলাম যে দেখেন আমরা কিন্তু একটা মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে এসেছি এবং আমরা নিজেরা যখন এক সপ্তাহ আগে রিপোর্ট করছিলাম যে কোনো বেড খালি নাই, তারাই কিন্তু এখন 50% বেড খালি আছে এই ধরনের রিপোর্ট করতে স্বস্তি বোধ করছিলাম, এবং সেটি সম্ভব হয়েছিল না মানা নিয়মগুলোর মধ্যেই। সেখানে যদি আমরা নিয়মগুলো মানাতে পারতাম তাহলে অন্য চিত্র পেতে পারতাম, নিশ্চিত করে বলা যায় না, কিন্তু পেতে হয়তো পারতাম। ইকবাল আহসান যদি থাকেন, ওনার কাছে আমার একটা প্রশ্ন আছে যে বারবারই আমরা বলছি যে শুরু থেকে স্যার এই কোনোটা সুপারিশই কিন্তু সেই অর্থে নতুন না, আপনি স্বীকার করবেন। সবগুলোই আপনারা নানান সময় দিয়েছেন, সেগুলো আবার একসাথে দিলেন, প্রিম্যাচুর সময় দিয়েছেন কিন্তু দিয়েছেন। এইগুলো যে মানা হবে, মানবে, তার আপনারা নিশ্চয়তা কোথা থেকে দিচ্ছেন? মানে কোনোটাই কিন্তু কঠোর ভাবে নিষেধাজ্ঞার ধরনের না। তাহলে আমরা এই পরবর্তী সময়ে আমরা নিউ নর্মাল লাইফ লিড করব, এটা ওয়ার্ল্ড ওয়াইড বলা হচ্ছে, সেটাতে আমাদেরকে যেতে হবে, আমাদের অর্থনীতিবিদরা বলছেন, কিন্তু আমার জীবনটাও বাঁচাতে হবে। তো তাহলে এই 10টা আমরা নিয়ম মানবো, এই নিশ্চয়তা আপনারা দিচ্ছেন কোথা থেকে? ধন্যবাদ। আমি মুন্নি উত্তর দিব। মুন্নি, হ্যাঁ, ছোট করে আপনি প্রশ্নটা আপনাকে করা হয়েছে, ছোট করে সরাসরি উত্তর দিচ্ছি। হ্যাঁ, যে আপনার হচ্ছে এই নিশ্চয়তাটা আসলে কোনো সময় দেওয়া যায়নি। আপনি একজন গণমাধ্যম কর্মী হিসেবে জানেন যে আমরা অতীতে আমাদের যত আপনার হচ্ছে যে আমরা অতীতে আমাদের যত যে পরামর্শ সরকারকে দিয়েছি, সরকার কিন্তু সেগুলো সঠিকভাবে সেগুলো পালন করেননি। তো সরকার সঠিকভাবে পালন করেননি, আমরা আমাদের যে আংশিক তারা পালন করেছেন বা কিছু কিছু জায়গায় ব্যত্যয় ঘটিয়েছেন, তারা তাদের যে আপনার বাস্তবিক অবস্থার আলোকে তারা করেছেন। তার জন্য আমাদের পক্ষে বলা খুবই মুশকিল যে আমরা যে পরামর্শ দেব তা সম্পূর্ণভাবে সরকার যে পালন করবেন বা প্রতিপালন করবেন, আচ্ছা, এই নিশ্চয়তা আমাদের পক্ষে দেওয়া মুশকিল। আচ্ছা, মানে তার মানে আসলে পরামর্শ কমিটির বা পরামর্শ অনেক সময় ম্যাচিউর হয় না, মানা হয় না, তাই তো ব্যাপারটা? আপনারাও এরকম নিয়ম না মানার যে তাল আছে বাংলাদেশের সাধারণ মানুষের, ওই তালের মধ্যে আপনারাও পড়ে গেছেন। আমি ডক্টর লিয়াকত আলীর মন্তব্যটা আগে একটু নিয়ে নিচ্ছি। ধন্যবাদ। আমার মনে হয় যে আসলে লকডাউন বা কঠোর বিধিনিষেধ শব্দটাকে সমার্থক ভেবে আমরা এই বিষয়ে যদি শব্দ নিয়ে বিতর্ক নাই করি, আমরা আসলে দেখছি যে যেটি একটা সমন্বয়ের অভাব কিন্তু এখানে আবার লক্ষণীয়। কারণ শ্রদ্ধা ইকবাল ভাই যেটা বললেন যে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ এভাবে ছিল, আমি জানি না তারা কারা, কিন্তু সরকারের যে গত বছরে, ইকবাল ভাই ভালো করে জানেন যে গত বছর 28শে মার্চে আমরা যারা 8 জনকে 8টা বিভাগীয় দায়িত্ব দেওয়া হয়েছিল জনস্বাস্থ্যের দায়িত্ব, এবং আমরা 8 জন যে বিভাগীয় উপদেষ্টা, আমি রাজশাহী বিভাগের উপদেষ্টা, কিন্তু আমাদের সাথে কিন্তু এটি কোনো রকম কোনো আলোচনা করা হয়নি। এবং এখানে কিন্তু জাতীয় টেকনিক্যাল কমিটি টার্মস অফ রেফারেন্সে পরিষ্কার লেখা আছে যে জনস্বাস্থ্য বিষয়ক সিদ্ধান্ত নেওয়ার সময় তাদের কিন্তু এই কমিটির সঙ্গে, বিভাগীয় উপদেষ্টা কমিটির সঙ্গে আলোচনা করার কথা, কিন্তু আসলে করা হয়নি। সুতরাং আমরা কিন্তু এই দায়িত্বটা নিচ্ছি না, অন্য কেউ নিতে পারে। তবে এখন যেটা গুরুত্বপূর্ণ সেটি আমরা প্রফেসর সাইদুর রহমান সাহেবের থেকে কথায় আসি যে হ্যাঁ, যে কোনো ব্যবস্থা বিজ্ঞানসম্মত হতে হবে। আমি কিন্তু বিজ্ঞান থেকেই বলছি, গত 1 বছরে অনেক রিভিউ বেরিয়েছে এই লকডাউনের এবং নন ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশনের রিলেটিভ ইফেক্ট নিয়ে চমৎকার পেপার বেরিয়েছে, এমনকি নেচার হিউম্যান বিহেভিয়ারের মতো পত্রিকা নাম্বার 1 জার্নাল। সেখান থেকেই বলছি যে লকডাউন যদি সফল হতে হয় তাহলে মানে ভিক্টিমাইজ জনগোষ্ঠীর, বঞ্চিত জনগোষ্ঠীর, সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া লকডাউন সফল হয় না, এটাই বিজ্ঞান। আরো হচ্ছে যে এই সময় যদি প্রস্তুতি না নেওয়া হয় তাহলে লকডাউনের পরে এটা রিবাউন্ড করে। এটা ভারতের তার প্রচন্ড উদাহরণ যে কত কঠোর লকডাউন ছিল কিন্তু সফল হয়নি। তাহলে প্রস্তুতির মধ্যে একটা হলো সেবার প্রস্তুতি, আরেকদিকে হলো প্রতিরোধের প্রস্তুতি, যেখানে জনসম্পৃক্ততা, এটা ক্রস কাটিং, এটিও বিজ্ঞান। যে জনসম্পৃক্ততা, যেটি আপনি বলেন বিলবোর্ড নেই, সম্পৃক্ততা নেই, জনগণের কমিটি নেই, এটিও বিজ্ঞান। তাহলে আমরা আসলে যদি সত্যিকার অর্থে দেখি যে যত মানে লকডাউন শব্দ বলি, যে শব্দই বলি, আমাদের প্রস্তুতির যে অভাব, তাতে আমরা পুরোপুরি সফল হতে পারবো না যদি সরকার থেকে অথবা
আপনারা যেটা বলছেন যে কিছু কিছু হয়তো সমাজসেবী প্রতিষ্ঠান, ধনী গোষ্ঠী তারা দায়িত্ব নেবে বঞ্চিত জনগোষ্ঠীর, এটি যদি আমরা নিশ্চিত না করতে পারি তাহলে কিন্তু আমাদের এটি বিফল হতে বাধ্য। তাহলে আমরা এখন যতই আশা করি না কেন সরকারের নিরাপত্তা যে বলয়, আমরা কিন্তু আমি আশাবাদী নই যে এই সহসা এই নিরাপত্তা প্রদান করতে পারবে। আমরা যদি গত বছরের তুলনায় এবছর চিন্তা করি তাহলে সমাজসেবী সংগঠনগুলো বা অন্য সংগঠন মানুষ কিন্তু অতটা এগিয়ে আসেনি এবার, গত বছর যত এগিয়ে এসেছিল। তাহলে নিরাপত্তা নিশ্চিত নয়। তাহলে এই বিষয়টি আসলে আমাদের সোজা কথা হলো যেভাবে 23 থেকে 10 এসছে আজকের যে সুপারিশগুলো, সেগুলো কিছু কিছু যে বললাম অ্যাম্বিগুইটি রয়েছে, বেয়ে গেছে, কিন্তু তারপরেও সেখানে কি সেগুলো কি সবগুলো কি বাতিল করা হয়েছে? তা তো না। আসলে যা ঘটছে সেটিকে বরং আরো সুনির্দিষ্টভাবে লেখার অধিকাংশ ক্ষেত্রে লেখা হয়েছে। এখন হলো যেটা উদিশা বলছিলেন যে বাস্তবায়নযোগ্য, মানে বাস্তবায়নযোগ্য এগুলো অধিকাংশই বাস্তবায়নযোগ্য। আমরা কি পারি না সভা সমাবেশ একদম নিষিদ্ধ করতে? আমরা কি পারি না শপিং মলে আরো বিধিনিষেধ করতে? আমরা কি পারি না এয়ার কন্ডিশন বাস বন্ধ করতে? আমরা কি পারি না অফিসগুলোকে যেভাবে স্ট্রিমলাইন করার কথা হচ্ছে তার অনেক কিছু, এগুলো কিন্তু অনেকগুলোই বাস্তবায়নযোগ্য। এখন যদি না পারি, একদমই সুপারিশ ব্যর্থ হই, তাহলে তো আমাদের আর কারোর কিছু থাকে না। আমি আরো বিজ্ঞানের কথাই বলি, বিজ্ঞান থেকেই তো আমাদেরকে শিক্ষা নিতে হবে। একটি হচ্ছে যে আমাদের যে অ্যান্টিবডি রেসপন্স, আমাদের যে ইমিউনিটি, শরীরের প্রতিরোধ ক্ষমতা খুব প্রধান বিষয়। সেটি হচ্ছে আমাদের যদি উপসর্গহীন যে প্রচুর উপসর্গহীন যে মানে ইনফেকশন হয়ে গেছে বা মৃদু উপসর্গ হয়েছে, তাদের যদি ইমিউনিটি প্রতিরোধ ক্ষমতার কথা বলি, একটা হচ্ছে নিউট্রিশন ঠিক থাকতে হবে। পুষ্টি যদি না থাকে, প্রোটিন শরীরে একদম নেই, কোত্থেকে অ্যান্টিবডি হবে? তাহলে আমাদের যদি পুষ্টিহীনতা বাড়তে থাকে, দিনের পর দিন যদি আমাদের এই যেটা বললাম নিরাপত্তার অভাব, সামাজিক, সরকারকে যতই আমরা বলি আসলে হয়ে উঠছে না, বরং এটি আরো দিনকে দিন অবনতি হচ্ছে, যদি তাই বলি তাহলে এই মানে জনগোষ্ঠীকে কিন্তু আমরা আরো ভালনারেবল করে তুলবো যদি তাদের নিরাপত্তা না দিতে পারি। আরেকটি বড় বিষয় বেরিয়েছে মাত্র কয়েকদিন আগে, সেটি কিন্তু আগে থেকে একটু একটু করে বেরোলেও সবচেয়ে বড় আরেকটি বিষয় বেরিয়েছে, যে আমাদের যেটা ভেরিয়েবল বলি, যে সব ঝুঁকি বলছে, সেই ঝুঁকির মধ্যে বয়স একটা ঝুঁকি, মৃত্যু এবং কঠোর যেটা বলছি সিভিয়ার তীব্র অসুখের একটি হসপিটালাইজেশন, অক্সিজেন রিকোয়ারমেন্ট, সবকিছুতে বয়স একটা বড় ঝুঁকি দেখছি। আরেকটি বড় ঝুঁকি হচ্ছে কোমরবিডিটি, ডায়াবেটিস কিংবা হাইপারটেনশন, বিশেষ করে ডায়াবেটিসে অনেক বেশি ঝুঁকি দেখেছি আমরা। তার সাথে প্রায় সমান আরেকটি ঝুঁকি দেখা যাচ্ছে, যে শারীরিক কায়িক শ্রমহীনতা। এটি কিন্তু রিভিউ বেরিয়ে গেছে, আপনি খুব সম্প্রতি অনেকগুলো থেকে বেরিয়েছে, এবং কায়িক শ্রমহীনতা কিন্তু একটি বড় ঝুঁকির, লাইক এইজ, অলমোস্ট প্রায় বয়স এবং কোমরবিডিটির সঙ্গে কায়িক শ্রমহীনতার সঙ্গে দুইটা বিষয় জড়িত হয়ে গেছে। সেটি হলো যে সংক্রমণের ঝুঁকি, যার চাইতে বড় হচ্ছে রোগের তীব্রতার ঝুঁকি। সিভিয়ারলি ইল হয়ে যাচ্ছে, তাদের প্রতিরোধ ক্ষমতা কমছে, প্রতিরোধ ক্ষমতার সঙ্গে কায়িক শ্রমের একদম চমৎকার সম্পর্ক বেরিয়েছে। এবং কোভিড-19 উপরেও কিন্তু কাজ বেরিয়ে গেছে, যে কায়িক শ্রমহীনতা একটা বড় ঝুঁকি হিসেবে দেখা যাচ্ছে তীব্রতার এবং অক্সিজেন করে মৃত্যুর। তাহলে কায়িক শ্রমহীনতার সঙ্গে কিন্তু ডায়াবেটিস, হাইপারটেনশন, অন্য লং টার্ম ডিজিজ গুলো একদম ওতপ্রোত সম্পর্কিত। আমরা যদি সঠিকভাবে এই যেটাকে বলছি বিধিনিষেধ, ঘরে থাকার বিধিনিষেধ, ইনডোর থাকার বিধিনিষেধ, তার সঙ্গে যদি আউটডোরের ব্যালেন্স না করতে পারি, আউটডোর অ্যাক্টিভিটি যদি তার কায়িক শ্রম নিশ্চিত না করতে পারি, কারণ আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে ঘরে থেকে এক্সারসাইজ করবে, কেউ ব্যায়াম করবে, এই আশাগুলো করা ঠিক না। সুতরাং আমাদেরকে কিন্তু সবকিছু মিলিয়ে, যে অন্যান্য রোগের ঝুঁকি, বাচ্চাদের মানসিক রোগের ঝুঁকি, বড়দের মানসিক রোগের ঝুঁকি, সামাজিক যে অন্যান্য নন কমিউনিকেবল ডিজিজের ঝুঁকি, সবগুলোকে বিবেচনা এনে কিন্তু একটি সমাজের বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন করতে হবে। সেই ক্ষেত্রে আমার কথা হবে যে যেগুলোই নেওয়া হয়েছে, যেগুলো সুপারিশ করা হয়েছে, তার মধ্যে যেগুলো বাস্তবায়নযোগ্য, সেগুলো কঠোরভাবে বাস্তবায়নযোগ্য করলে আমার মনে হয় যে আপনার যেটি কথা যে বিধিনিষেধগুলো কাজ করেছে, সেই বিধিনিষেধগুলো অধিকাংশ কাজ করবে যদি শহরগুলোকে, বিশেষ করে হাই রেড জোন গুলোকে মানে যেটাকে বিচ্ছিন্ন করা, যে দূরপাল্লার বাস, এই যে যেমন ঈদের সময় যে আন্তঃশহর যোগাযোগ, আমাদের যে শপিং মলগুলো, বদ্ধ জায়গাগুলোকে নিশ্চিত করা, যে সেখানে বিধিনিষেধ নিশ্চিত করা, আমাদের এয়ারকুল বাস, যেটা ট্রেনেও জানালা খুলে দেওয়া, ইত্যাদি কতগুলো পদক্ষেপ কিন্তু ভেন্টিলেশন, এক্সারসাইজ, পুষ্টি, এই বিষয়গুলোকে জোরদার করে মাস্ক, এই ব্যাপারে কোনো রকম কোনো মানে বিধিনিষেধের শিথিলতা চলবে না। তাহলে কিন্তু আপনার কথার সঙ্গে আমাদের সব কথারই কিন্তু খুব যে গরমিল থাকছে তা নয়। কিন্তু আমি মনে করি যে এই বিধিনিষেধগুলো পালন করাটাই
এখন আসলে সবচেয়ে মানে বড় প্রশ্ন। ভেন্টিলেশন, এক্সারসাইজ, পুষ্টি ইত্যাদি এগুলো ব্যাপার যদি নিশ্চিত করা যায়, তাহলে এই এখনকার টাইমটা আমরা যতটাই মানে ঠিক অ টাইম বা বে টাইম বলি না কেন শিফটিং এর, তাইলেও কিছুটা হয়তো ব্যালেন্স হতে পারে। সেটা যে কারো চাপেই হোক, আপনি পরামর্শ আরেকটি কমিটি প্রশ্ন দিয়ে বলছিলেন, থাকুক আর নাই থাকুক। ভারতীয় বোধহয় জি, ভারতীয় স্ট্রেন নিয়ে ভারতীয় বলছিলেন, অবস্থাটা ওটা আমরা কি? একটু দেখাবো, ভারতীয় অবস্থাটা একটু দেখাবো একটা বিরতির পরে। তারপর আমরা একটু অর্থনীতিবিদের কাছে জানতে চাইবো ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান তিনি এই ব্যালেন্সের ব্যাপারে কতটুকু কনভিন্স, একটা ছোট্ট বিরতির পরে। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা, লকডাউনের বিকল্প, আজকের শিরোনাম। বিরতিতে যাবার আগে বলেছিলাম ভারতের অবস্থাটা জানবো, সহকর্মী শেখ সালামের কাছ থেকে একটু জেনে নেই, তারপর আমরা অর্থনীতিবিদ ডক্টর নাজনীন আহমেদের কাছ থেকে একটু শুনে নেব। দৈনিক আক্রান্তের হিসেবে 2 সপ্তাহের বেশি সময় ধরে বিশ্বের শীর্ষ অবস্থানে ভারত। দৈনিক সংক্রমণ 3 লাখ ছাড়ানোর 9 দিনের মাথায় তা 4 লাখে পৌঁছেছে। সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধিতে স্বাস্থ্য পরিষেবায় তৈরি হয়েছে ভয়াবহ সংকট। রাজধানী দিল্লি সহ দেশটির অনেকগুলো জায়গায় সংক্রমণ নাগালের বাইরে চলে গেছে। দিল্লির হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা ও অক্সিজেন সংকট। অক্সিজেনের অভাবে দিল্লির একটি হাসপাতালে শনিবার এক চিকিৎসক সহ 8 জনের মৃত্যু হয়েছে। এর আগেও একই কারণে মৃত্যু হয়েছে 25 জনের। মৃতদেহ দাহ আর দাফন নিয়েও চলছে ভয়াবহ সংকট। ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করার পিছনে কারণ নিয়ে শুরু হয়েছে বিশ্লেষণ। সরকার গঠিত বিজ্ঞানীদের ফোরামের 5 বিজ্ঞানী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, মার্চ মাসের গোড়ার দিকে করোনা ভাইরাসের নতুন এবং আরও সংক্রামক রূপের বিষয়ে সতর্ক করে দিয়েছিল। সতর্কতা সত্ত্বেও ভাইরাসের বিস্তার ঠেকাতে বড় ধরনের বিধিনিষেধ আরোপের চেষ্টা করেনি কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ক্ষমতাসীন বিজেপি নেতৃবৃন্দ এবং বিরোধী রাজনীতিকরা যে রাজনৈতিক সমাবেশ করেছেন তাতে মাস্ক ছাড়া অংশ নিয়েছেন লাখ লাখ মানুষ। এছাড়া মোদীর কৃষি বিল পরিবর্তনে নয়াদিল্লির পাশেই প্রতিবাদ কর্মসূচি চালিয়ে গেছেন কয়েক হাজার কৃষক। ভারতে প্রবল করোনা বিস্তারের পেছনে সরকারের রাজনৈতিক, ধর্মীয় ও শ্রমনীতিকে দায়ী করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা বলছে, করোনার মধ্যে নির্বাচনী উৎসবে মেতেছিল ভারত সরকার। তাছাড়া হিন্দু ধর্মের কুম্ভ মেলায় সমাবেশ ঘটেছে লাখ লাখ মানুষের। দিল্লির নিজামুদ্দিনের তাবলিগি জামাতকেও দায়ী করেছেন অনেকে। শ্রমজীবী মানুষকে আগাম না জানিয়ে গত বছর অকস্মাৎ লকডাউন দিয়েছে সরকার। ফলে লাখ লাখ শ্রমিক পায়ে হেঁটে এক রাজ্য থেকে আরেক রাজ্যে বাড়িতে যেতে বাধ্য হয়েছেন। এতে পথে বহু মানুষ যেমন মারা গেছেন, তেমনি তাদের মাধ্যমে গোচরে অগোচরে ছড়িয়েছে করোনা। মার্কিন সাময়িকী দ্য আটলান্টিকের এক রিপোর্টে মন্তব্য করা হয়েছে, ভারতে এখন সংক্রমণের ঢেউ নয়, খাড়া উঁচু দেয়াল তৈরি হয়েছে। তারা বলছেন, সামনের দিনগুলোতে এটির উচ্চতা বাড়তেই থাকবে। দেশটিতে ভ্যাকসিন সংকটের পাশাপাশি বিশ্বজুড়ে আরও যে উদ্বেগ তৈরি হয়েছে তা হল করোনা সংক্রমণের পেছনে নতুন ভ্যারিয়েন্ট বা ভারত ভ্যারিয়েন্ট দায়ী কিনা। 2 বার মিউটেট করা অর্থাৎ পরিবর্তিত নতুন এই করোনা ভাইরাসই কি এত মানুষের মৃত্যুর কারণ? যেসব ভ্যাকসিন বাজারে রয়েছে সেগুলো কি এর বিরুদ্ধে কাজ করবে? বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন ভারত ভ্যারিয়েন্ট কতটা সংক্রামক বা কতটা বিপজ্জনক, কারণ ভারত যথেষ্ট সিকোয়েন্সিং করছে না বা করতে পারছে না। তবে ভারত ভ্যারিয়েন্ট ইতোমধ্যে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন সহ 20টির মতো দেশে শনাক্ত হয়েছে। ভারতে এখন দিনে 30 লাখ ডোজ টিকা দেওয়া হচ্ছে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন জনগণকে বাঁচাতে তাদের এখন দিনে কমপক্ষে 3 গুণ বেশি টিকা দিতে হবে। উদ্বিগ্ন ভারত সরকার সম্প্রতি ঘোষণা করেছে 18 বছরের বেশি যে কেউই টিকা নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। তাই গত কয়েকদিন ধরে মানুষজন অনলাইনে গিয়ে পাগলের মতো রেজিস্ট্রেশন শুরু করেছেন। আশার কথা, ভারতের করোনা পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এসেছে বিশ্বের ধনী গরিব নির্বিশেষে 40টি দেশ। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এরকম একটি বাস্তবতায় যখন আমরা বলি যে জনসমাবেশ সেখানে কড়াকড়ি করতে হবে, আমাদের যে পর্যটন কেন্দ্রগুলো সেগুলো অন্তত এই সময়টায় খুব ভালো করে মানতে হবে যে বন্ধ রাখতে হবে ইত্যাদি। ভারতের অবস্থার পরে অনেকটা একই ধরনের আচার আচরণের আমাদের রাজনৈতিক কর্তাদেরকে ভারতের জনগণ অনেকভাবে দোষারোপ করছে, ধর্মীয় গোষ্ঠীকে অনেকভাবে দোষারোপ করছে। একই ধরনের দোষারোপের অবস্থা হবে না তো আবার আমাদের? নাজনীন আহমেদ।
আমরা আসলে এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, আমার কাছে মনে হচ্ছে তিনটা বিষয় আমরা কথা বলছি। প্রথমত, এই যে 10 দফা ঘোষণা করা হয়েছে সেইখানে অ্যাম্বিগুইটি কি আছে। দ্বিতীয় হচ্ছে যে আমরা আসলে লকডাউন যাই বলি, যে নামেই বলি, যে অগ্রগতিটা হয়েছে সেখান থেকে সিকোয়েন্সিং, মানে এখন আমরা এই 10 দফায় গেলে অর্থাৎ আরো কিছু জিনিস যদি আমরা খুলে দিই তাতে সমস্যা হবে কিনা। এবং 3 নম্বর যেটা হচ্ছে সেটা হলো যে এই 10 দফাটা আসলে সত্যিকার অর্থে বাস্তবায়নযোগ্য কিনা। সেই দৃষ্টি প্রথমত আমরা একটু আগে ডক্টর সাইদুর রহমান বলছিলেন যে আসলে যখন মৃত্যু আসে তখন তো মানুষের মধ্যে চারিদিকে এই যে ভারতের অবস্থাটা দেখলাম, এটা এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে সত্যি। আবার যে মানুষটি তার পরিবার পরিবর্জন সহ অনাহারে আছেন কিংবা আতঙ্কে আছেন যে তার ব্যবসাটা থাকবে না, তার চাকরি চলে যাবে, তারও কিন্তু মনস্তত্ত্বে চাপ পড়ছে। অর্থাৎ অনেকের কাছে অপশন হচ্ছে আমি করোনায় মরবো না খেয়ে মরবো। তো এরকম যখন অবস্থা, তখন আমরা কিন্তু এখানে সবাই একমত। উদিসা বারবার একটা কথা বলছেন যে কি ম্যাজিক আছে যেটা দিয়ে আমরা নিশ্চিত হব যে এই 10 দফা কার্যকর হবে, সেই ম্যাজিকটা লাগবে। অর্থাৎ এইখানে এখন কোনোভাবে ছাড় দেওয়ার কোনো উপায় নেই। যেমন আমরা এখানে কেন বলছি যে সভা সমাবেশে যাতে কম লোক থাকে সেটা দেখা হবে, সভা সমাবেশ পুরো বন্ধ করে দিতে হবে, কোন রকম সভা সমাবেশ উৎসব নিষিদ্ধ। দ্বিতীয় হচ্ছে ঢাকা এবং চট্টগ্রামের মতো বড় শহরগুলো থেকে এইবার ঈদে বাড়ি না গেলে কি সমস্যাটা হবে, এইটা আমি মনে করি যে এরকম জায়গাগুলোতে কঠোর হতে হবে যে এখান থেকে এবার বাড়িতে যে ঈদ করার কিছু নাই। এই বড় শহরগুলোতে যেহেতু সমস্যা, আমরা অন্তত একটাই এটা জনগণকে যদি আহ্বান জানিয়ে সরকার করে, এইখানে কিন্তু খুব বড় রকমের জীবিকার উপরে প্রভাব পড়বে না, হয়তো শুধু পরিবহন বা অন্য শ্রমিক, বরং এইখানে জীবনটা আমরা অনেকখানি বাঁচাতে পারবো। আমার কাছে কথা হচ্ছে যে প্রতিটা জায়গায় যদি ইমপ্লিমেন্ট না করতে পারি তাহলে আসলে এই 10 দফা আর 15 দফা কি লকডাউন কোনোটাই লাভ নাই। এবং লকডাউন আস্তে আস্তে চলতে চলতে দীর্ঘদিন পরে মানুষের কাছে এটার কাছে আসলে গুরুত্বটা সেটাও হারিয়ে ফেলবে। আমার কথা হচ্ছে যে মিনিংফুল, মানে কঠোরতা মিনিংফুল, সেটাকে আপনি লকডাউন নাম দেন, 10 দফা নাম দেন, সেটাকে আপনি স্বাস্থ্যবিধি মানা নাম দেন, যেটাই বলেন, আমাদের বাস্তবতায় আমরা যেহেতু পুরোপুরি কোনোটা ইমপ্লিমেন্ট করতে পারছি না, আমাদের ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি কালকে সকালবেলা ঠিক হয়ে যাবে না যে ধনীরা এসে হেল্প করতে চাইবে আর সেটা খুব দুর্নীতিমুক্ত ভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, সেটাও কিন্তু আমরা বলতে পারি না। এই বাস্তবতায় কিন্তু ডক্টর নাজনীন, আমাদের সবচেয়ে বড় দুর্বলতা এই ইমপ্লিমেন্টেশনে নয় কি? গত করোনার এই 2 বছরের অভিজ্ঞতা থেকেই তো আমরা বুঝতে পারছি। ডক্টর সাইদুর যেমন করে বলছিলেন, করোনার জনস্বাস্থ্যের যেসব বার্তাগুলো, সেগুলো আমাদের এই সব কথা থেকে কে কখন শুনে? বরং পরিবহনে যেই মানুষটি পরিবহন শ্রমিক, তার জন্য একটা বিরাট একটা বিলবোর্ড বা তাকে সরাসরি তাকে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থাটা, সেটাই তো সবচেয়ে যুচ্ছই পদ্ধতি হওয়ার কথা ছিল। আমি মনে করি যে একজনকে মাস্ক ছাড়া দেখলে তাকে তাৎক্ষণিক শাস্তি দিতে হবে। আমরা মাঝখানে দেখেছি অনেককে দিয়ে কি হাতের লেখা লেখাচ্ছে, এটা সেটা, এগুলো করেন। আবার এই জিনিসগুলো দরকার আছে। আমি মনে করি যে এইটা নিশ্চিত না করতে পারলে আসলে তাহলে ওই যে আমরা এখন, তাহলে আমরা তো জীবিকার ঝুঁকিতে গিয়ে তখনও কিন্তু ক্যাওসের সম্ভাবনা থাকবে এবং আগামীতে হয়তো আবার তখন আমাদের লকডাউনে যেতে হবে যদি আমরা এটা না শুনি। কাজে আমি মনে করি এই 10 দফার ভিতরে ওই অ্যাম্বিগুইটি রাখা যাবে না যে কম করার চেষ্টা কি, আবার ওটা সভা সমাবেশ বন্ধ, ওই ধরনের উৎসব বন্ধ, এবং এই বড় সিটি থেকে এবার বাড়িতে যাওয়া বন্ধ, এই কয়টা জিনিস নিশ্চিত করতে হবে। নাজনীন আপা, আমাদের যখন নাকি আমরা মানে এই সব নিয়মগুলো কঠোরভাবে ইমপ্লিমেন্টেশনের কথা বলি, তখনই আবার আরেক দিক থেকে আসে যে সামাজিক আন্দোলন। আসলে উদিসা ঠিকই বলেছেন যে সামাজিক আন্দোলনটা কোথায় আছে, কোন ক্ষেত্রে আছে। এখন আমরা করোনা, জীবন না জীবিকা, এইসব জায়গায় ব্যালেন্স করার জন্য সামাজিক আন্দোলনের ঘাড়ের উপরে বন্দুকটা রেখে একটা কিছু বলার চেষ্টা করব। তো সেক্ষেত্রে যদি আমি বলি যে একেবারে আমরা জানি যে আসলে না খেয়ে মরবো না, বেঁচে থাকবো, করোনায়ও মরবো না, এই দুইটা জায়গায় ব্যালেন্স করতে গিয়ে যদি আমি একজন অর্থনীতিবিদের কাছে একটি পরামর্শ চাই, তাহলে কি করবেন ডক্টর নাজনীন? ডক্টর নাজনীন, আমরা শুনতে পাচ্ছি না। একটা ছোট্ট বিরতির পরে আমি এক লাইনে আপনার কাছ থেকে পরামর্শটা শুনবো। ছোট্ট বিরতি, আমরা শুনতে পাচ্ছি না আপনার কথা। জি।
লকডাউনের বিকল্প শিরোনামে আমরা কথা শুনছি ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা একেবারে শেষ ভাগে। আমরা ডক্টর নাজদিন আহমেদের সংযোগটি হারিয়ে ফেলেছিলাম, উনি পরামর্শ দিচ্ছিলেন। যাই হোক, আমরা অর্থনীতিবিদের সুপারিশটা মিস করলাম। ডক্টর ইকবাল আরসলান, এক লাইনে আমাদেরকে যদি একটা কোনো এই যেই 10টি সুপারিশ করা হলো সেটা মানা না মানা, দেখা না দেখা, প্রি ম্যাচিউর অথবা ম্যাচিউর, সব কিছুর সাথে ব্যালেন্স করে যদি এই মুহূর্তে কোনো একটি আইডিয়ার কথা আপনার কাছ থেকে জানতে চাওয়া হয়, কি বলবেন? আমি বলবো যে আপনার যে সমস্ত জায়গাগুলোতে খুবই বেশি সংক্রমণ, যেমন ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, এই যে শহরগুলো, এই শহরগুলোকে একদম সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে দেন। আর সারা দেশে যেখানে কোনো আপনার সংক্রমণ সেরকম নেই, খুব ন্যূনতম সংক্রমণ, সে জায়গাগুলোকে আপনারা একদম নর্মাল নিউ লাইফ যেটা, সেটার মধ্যে আপনারা চালু করে দেন। তাহলে হবে কি যে অর্থনীতি চালু থাকবে, আবার আমাদের যে আপনার সংক্রমণ প্রতিরোধের যে বিজ্ঞান ভিত্তিক যে কার্যক্রম সেটাও পাশাপাশি চলতে থাকবে। এখন সারা দেশ জুড়ে যে লকডাউন আপনার দেওয়া হয়েছে সেটা আসলে কোনো সময় এইভাবে কার্যকরী হবে না এবং আমরা ভালো কোনো ফলও পাবো না। তার মানে এই হটস্পটগুলো কতদিনের জন্য, মানে ন্যূনতম কতদিনের জন্য একটু নিয়ম পালতে হবে, কড়াকড়ি ভাবে নিয়ম মানতে হবে? আপনি যতক্ষণ পর্যন্ত না স্যাটিসফ্যাক্টরি লেভেলে নামবে ততক্ষণ পর্যন্ত আপনি দিবেন, সেটা 21 দিন হোক, সেটা 1 মাস হোক, কিন্তু আপনাকে সেটাকে একটা সহনশীল পর্যায়ে বা বিজ্ঞান ভিত্তিক, যেখানে সংক্রমণের গতি আমরা যেটা বলি 5%-এর নিচে, সেই 5%-এর নিচে আসা পর্যন্ত আমাদেরকে করতে হবে। আর একটা বিষয় কিন্তু পাশাপাশি, যে এই শহরগুলোর মধ্যে কিন্তু আবার স্বাস্থ্যবিধিগুলো কঠোরভাবে পালন করতে হবে। এখন আমি শহরগুলো আটকিয়ে দিয়ে যদি আমি এখানে ছেড়ে দেই তাহলে হবে না। রাইট, হ্যাঁ, সেটা বোধহয় বুঝতে পেরেছে। হ্যাঁ, এই হটস্পট গুলো আটকে রেখে মানে নিয়ম না মানলে তো আর সেটা হবে না, সেটা বুঝতে পেরেছি। আপনাদের লাভ হবে না, মানে এই জাতীয় পরামর্শ কমিটিতে কি এরকম আপনার এই আইডিয়ার কথা বলেছেন? জি, আমরা কিন্তু প্রথম থেকেই এটা বলেছি আসলে সরকারকে। এখন বিষয়টা হচ্ছে যে মাঝে মাঝে পরামর্শ কমিটির ঘাড়েও বন্দুক রাখা হয়, আবার এই যে 10 দফা নিয়ে যেটা আলোচনা হচ্ছে, এই আলোচনাটাও কিন্তু যেটা আমাদের পরামর্শ কমিটির থেকে কিন্তু এই 10 দফা প্রদান করা হয়নি। আমি কিন্তু প্রথমে মুন্নি বলেছিলাম, আমি তার মানে নতুন নতুন আমরা অনেক সময় বলি জনগণের ঘাড়ে বন্দুক রাখা হয়, তার মানে এখন জনগণের পরে আরো একটি কমিটি পাওয়া গেল অন্তত এই করোনার সময়ে, যে পরামর্শক কমিটি। যাই হোক, আপনাদের জন্য শুভকামনা থাকলো। উদিসা, এক লাইনে শেষ, আমরা একেবারে শেষ ভাগে, কোনো মন্তব্য করবেন? আমার একটা কথাই বলার আছে, সেটা হচ্ছে বারবার আমরা যে তথ্যগুলো দিচ্ছি মানুষ বিভ্রান্ত যাতে না হয়। আপনারা যেটা করতে পারবেন, যেটা করা দরকার, সেই তথ্যটা সুনির্দিষ্টভাবে জনগণের কাছে দিন। একাধিক রকমের তথ্য দিয়ে তাদেরকে বিভ্রান্ত করবেন না। ভেরি গুড। আমরা ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান, পরামর্শ, আইডিয়া। পরামর্শ হচ্ছে ওনাদের পরামর্শগুলো বাস্তবায়নযোগ্য হবে যদি এটার জন্য আইন তৈরি করেন। ওনারা কেন এই কথাটা বলেন না এত বছর যাবত বুঝতে পারি না। মাস্ক না পড়লে কয় দিনের জেল হবে, জমায়েত করলে কত, মসজিদে ভাঙলে পরে কত টাকা জরিমানা হবে, মানে আইন করতে হবে এটার করেসপন্ডিং। 1 বছর লাগে না সেটা করতে, 1 সপ্তাহ লাগে শুধুমাত্র। আমি বিশ্বাস করি যে ওনারা যে পরামর্শ দিয়েছেন সেগুলো বাস্তবায়নের জন্য করেসপন্ডিং আইন প্রণয়ন সম্ভাব্য স্বল্পতম সময়, প্রয়োজনে রাষ্ট্রপতির অধ্যাদেশ, যেহেতু এখন ক্যাবিনেট, আমি বিশেষজ্ঞ না, কিন্তু প্রয়োজনে সেইভাবে আইনটি প্রণয়ন করে তখন এটা বাস্তবায়নযোগ্য হবে, তা না হলে এটা অবশ্যই কাগজ একটা। দ্বিতীয়ত, এটা ওনারা সময়সীমা বলছেন না, আজকে উনি 5% বলেছেন, এটা একটা আউটলাইন। ঈদ পর্যন্ত বড় শহর 4টা উনি উল্লেখ করেছেন, এছাড়াও আরো যে সকল বেশ কিছু বড় শহরে আজকাল স্পোরাডিক দেখা যাচ্ছে, ঈদ পর্যন্ত এই কথাটি খুব ক্লিয়ারলি বলতে হবে যে ঈদ পর্যন্ত কঠোর বিধিমালা, সকল রাষ্ট্রীয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনে, আমি কথাটি উল্লেখ করতে খুব মানে একটু কষ্ট লাগছে তবু বলবো, প্রয়োজনে সেনাবাহিনীকে আহ্বান করা উচিত এই অংশটুকু নিয়ন্ত্রণ করার জন্য। এটা খুবই ঝুঁকিপূর্ণ কথা উচ্চারণ করলাম আমি, কিন্তু তারপরে বাধ্য হলাম, কারণ যদি এটা না করা হয়,
যদি ঈদ পর্যন্ত এই বিষয়টিকে নিয়ন্ত্রণ না করা হয়, আজকে বিভিন্ন শপিং মলে যে চিত্র দেখতে পেলাম এটা ভয়াবহ। এবং আপনি তার ঠিক পরপর ভারতের যে চিত্র দেখালেন, আমি মনে করি বাংলাদেশ যদি এইভাবে শপিং মলে আগামী ঈদ পর্যন্ত এইভাবে চলতে থাকে, এটা ভারতের ভাগ্য বরণ করতে যাচ্ছে। অতএব দেশের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে ঈদ পর্যন্ত পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করতে হবে, করেসপন্ডিং আইন প্রণয়ন করতে হবে এবং এবারের ঈদকে ঘোষণা করতে হবে, যিনি বললেন ডক্টর নাজনীন, মাস্কের ঈদ। সমস্ত 17 কোটি মানুষকে মাস্ক সরবরাহ হয়ে উঠবে এবারের ঈদের প্রধান উপযোগ্য। গায়ে নতুন কাপড় নয়, মাথার টুপি নয়, অথবা একসাথে বেশি ফিরিনি পায়েস খাওয়া না। মাস্কের ঈদ হোক, নতুন আইন হোক এবং সর্বোচ্চ শক্তি দিয়ে 4টি শহরে ঈদ পর্যন্ত সম্পূর্ণ কঠোর ভাবে নিয়ন্ত্রণ করা হোক মানুষের চলাচল। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমার একেবারে 30 সেকেন্ড সময় আছে। আমরা ডক্টর লিয়াকত আলীর কাছ থেকে যদি শুনি কিছু, 30 সেকেন্ড একটা লাইন যোগ করতে পারবেন ডক্টর লিয়াকত? না, ঠিক আছে। তাৎক্ষণিকভাবে যেগুলো বলা হলো যে রেড জোন চিহ্নিত করা এবং ঝুঁকিগুলোকে চিহ্নিত করে সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়া, ভারতের সাথে সীমান্তের ব্যাপারে সেই কথা, এবং রেড জোন গুলো থেকে অন্য জনকে বিচ্ছিন্ন করার ক্ষেত্রে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে যেগুলো একান্তই চলাচলের যোগ্যতা, যাতে বর্ডারেই যাতে চেক হয়, প্রত্যেকটা রেড জোনের বর্ডারে ঢাকার প্রান্তগুলোতে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে চিহ্নিত করা, অ্যাটলিস্ট কিছু রোগী তাতে ঠেকা দেওয়া যাবে। আর দ্বিতীয় হলো এই সময়ে এই যে বাজেট আসছে সেখানে যেন দীর্ঘমেয়াদী প্রস্তুতি, বিশেষ করে জনস্বাস্থ্য বান্ধব এক ধরনের বাজেট এবং জনস্বাস্থ্য বান্ধব স্বাস্থ্যনীতি, যেটির কারণে ভারত ভুগছে। ভারত শুধু ভ্যারিয়েন্টের কারণে ভুগছে না, এটি চাপিয়ে দেওয়া হচ্ছে। ভারত কিন্তু ভুগছে জনস্বাস্থ্যের প্রতি সম্পূর্ণ গুরুত্বহীনতা এবং পাবলিক সেক্টরের প্রতি গুরুত্বহীনতা। আমরা যেন প্রাইভেট সেক্টরকে উন্নত করতে গিয়ে পাবলিক সেক্টর। অনেক ধন্যবাদ। আমাদের আলোচকরা নানান আইডিয়ার কথা বলেছেন এবং কিছু পরামর্শ দিয়েছেন। তার উপরে আমার মনে হয় যারা দেখছেন তারা নিশ্চয়ই ব্যাপারগুলো খুব জোরালোভাবে একটু গুরুত্ব দিয়ে দেখবেন। শুধু একটি ছোট্ট ঠাট্টা আমাদের সামাজিক মাধ্যমে ভেসে বেড়াচ্ছে, অনেকে খুব ঠাট্টা করে সেই ঠাট্টাটি শেয়ার করছেন। ওই ঠাট্টাটি যেন একটা কোনো পরিণতিতে পরিণত না হয়, সত্য না হয়, সেটা আমরা সবাই কামনা করি। ঠাট্টাটি এরকম যে মা তার সন্তানকে পড়াচ্ছে এবং বলছে যে বাঙালি নামে একটি জাতি ছিল, তারা শুধুমাত্র শপিং করতে গিয়েই নিঃশেষ হয়ে গেল। এটা যেন বাস্তবে পরিণত না হয়। ভালো থাকবেন সবাই।